সাদাসিধে গৃহবধূ প্রিয়া স্বামী ও মেয়েকে নিয়ে ছোটখাটোভাবে বেশ সংসার চলে। হাজবেন্ড অ্যান্থনি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে। প্রিয়া গৃহবধূ হলেও তার চোখ যেন কাজ করে মাইক্রোস্কোপের মতো। সব ঠিক থাকলেও টুইস্ট আসে তখনই যখন প্রিয়ার সন্দেহ হয় পাশের বাড়ির নতুন ভাড়াটিয়া একটি ছেলের ওপর। শেষে তদন্ত করে বেরিয়ে আসে হাড় হিম করা ঘটনা, যা শুনলে আপনিও চমকে উঠবেন। এইরকমই সাসপেন্স টুইস্টে ভরা মুভি সুক্ষ্মা দর্শিনীর এক্সপ্লেনেশন করব আজ। কাহিনীর শুরুতেই প্রিয়দর্শিনী মানে ছোট করে প্রিয়া নিজের একটি জবের জন্য সাইবার ক্যাফেতে ফেক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বের করছে। তখনই তার গাড়ির অ্যালার্ম বেজে ওঠে। বাইরে এসে দেখে কোনো গাড়ি ধাক্কা দিয়ে তার গাড়ির হেডলাইট ভেঙে ফেলেছে। পরের সিনে প্রিয়ার হাজবেন্ড অ্যান্থনিকে দেখা যায় ফোনে কথা বলতে বলতে তাদের বাচ্চা মেয়ের জন্য দুধ গরম করছে। ফোনে ব্যস্ত থাকায় ইন্ডাকশন থেকে দুধ উথলে পড়ে যায়। ভয়ে অ্যান্থনি সব পরিষ্কার করে ধুয়ে মুছে দিলেও প্রিয়া সেটা বুঝতে পারে আসলে প্রিয়া খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণা মেয়ে। কোনো কিছুর ওপর সন্দেহ হলে সে গোয়েন্দার মতো লেগে পড়ে সেই ঘটনা উদ্ধারের জন্য। অ্যান্থনি মেয়েকে স্কুলে পৌঁছে নিজে অফিসে চলে যায়। এদিকে প্রিয়াও চাকরি খুঁজছে, তাই সেও একটি ইন্টারভিউ দিতে বেরিয়ে পড়ে। গিয়ে দেখতে পায় পাশের বাড়ির স্টেফিও সেখানে ইন্টারভিউ দিতে এসেছে। দুজনে ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরে আসে। এসে প্রিয়া দেখে পাশের বাড়িতে নতুন ভাড়াটিয়া এসেছে। তারা দুজন, ম্যানুয়েল নামে একজন ছেলে ও তার অসুস্থ মা। প্রিয়া ম্যানুয়েলকে চেনে না, তাই হোয়াটসঅ্যাপ চেক করে। প্রিয়ার কলোনিটা একদম পরিবারের মতো, সবাই বেশ মিলেমিশে থাকে। কলোনির মহিলাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে কলোনির সমস্ত খবরাখবর একে অপরকে দেয়। তাই প্রিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে পারে ম্যানুয়েলরা আগে এই কলোনিতেই ছিল। শহরে একটি বেকারির দোকান খোলার কাজের জন্য তারা শহরে শিফট করেছিল। ম্যানুয়েলের বোন ডায়না নিউজিল্যান্ডে থাকে। মা অ্যালজাইমার রোগী, ট্রিটমেন্ট চলছে। মাকে সুস্থ করার জন্য মনোরম পরিবেশে এনেছে। ম্যানুয়েল তার মায়ের বেশ খেয়াল রাখে আর ধীরে ধীরে কলোনির সব মানুষদের সাথে মিলেমিশে থাকে। এটা হলো কলোনির ম্যাপ। এটা প্রিয়ার বাড়ি, তার সামনে সুলুর বাড়ি, পাশেই স্টেফি, তার পাশে সরোজিনী, আর তার পাশে আসমা। গাছের নিচের বাড়িটা সিসলির বাড়ি, আর প্রিয়ার পাশেই হলো ম্যানুয়েলের বাড়ি। সন্ধ্যাবেলা প্রিয়া ও অ্যান্থনি ম্যানুয়েলের বাড়িতে তার সাথে দেখা করতে যায়। ম্যানুয়েল প্রিয়া ও অ্যান্থনির সাথে খানিকটা গল্প করে তারপর মাকে গিয়ে ওষুধ দেয়। প্রিয়া ভালো করে লক্ষ্য করে মাঝি চশমা খুলে পাশে রাখছে, বেডের লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ছে, ঠিক যেন স্বাভাবিক মানুষরা যেমন করে। প্রিয়া ও অ্যান্থনি বাড়ি চলে আসে। পরের দিন প্রিয়া, আসমা ও সুলু মুভি দেখতে বেরিয়ে পড়ে। সুযোগ বুঝে ম্যানুয়েল লুকিয়ে প্রিয়ার বাড়ির ছাদে এসে দেখে তার বাড়িটা কতটা দেখা যাচ্ছে। শুধু প্রিয়া না, পাশাপাশি বাড়িতে গিয়েও দেখে তার বাড়িটা কত দূর পর্যন্ত দেখা যায়। স্টেফি সিঙ্গেল মাদার, কিছুদিন আগেই তার ডিভোর্স হয়েছে। এই সুযোগ নিয়ে ম্যানুয়েল স্টেফির কাছের বন্ধু হবার চেষ্টা করে, আর বন্ধু সেজে কলোনির সমস্ত খবর যে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়া যায় সেটার খবর নিতে থাকে ম্যানুয়েল। একদিন ম্যানুয়েল বাড়ি ছিল না, প্রিয়া বাড়িতেই ছিল। দেখতে পায় মাঝি জলের ট্যাঙ্ক বন্ধ করার জন্য বাইরে এসেছে। প্রিয়া কথা বলার চেষ্টা করে, কিন্তু মাঝি কোনো কথাই বলে না। সন্ধ্যাবেলা ম্যানুয়েল কলোনির লোকদের সাথে আড্ডা মারছিল। তখনই সিসলির হাজবেন্ড বলে, আমরা পরিবারের সকলে মঙ্গলবার করে চার্চে প্রার্থনা করতে যাই। ম্যানুয়েল এইভাবে প্রত্যেকটা মানুষের প্রায় প্রতিদিনের রুটিন জেনে নেয়। পরের দিন ম্যানুয়েল তার আঙ্কেল রয়ের কাছে গিয়ে বলে, আমাদের প্ল্যানের সবচেয়ে ভালো দিন হলো মঙ্গলবার। সেখানে ম্যানুয়েলের কাজিন জনও ছিল, সেই মাঝির চিকিৎসা করে। তারা তিনজন মিলে কিছু একটা প্ল্যান বানাতে থাকে। তারা মঙ্গলবারটাই ফাইনাল করে। এদিকে প্রিয়া তার ইন্টারভিউয়ের ফার্স্ট রাউন্ড পাশ করে যায়। কোম্পানি থেকে জানিয়ে দেয় সেকেন্ড রাউন্ডের জন্য কিছুদিন পরেই ডাকা হবে। এদিকে স্টেফিও পাশ করেছে, সেটা সে গ্রুপে জানিয়ে দেয়। প্রিয়া ও অ্যান্থনির কিছুদিন পরেই অ্যানিভার্সারি, তাই দুটো আনন্দের জন্য তারা একটি পার্টির আয়োজন করে। সেখানে কলোনির সবাই নিমন্ত্রিত ছিল। যথারীতি সবাই পার্টিতে ব্যস্ত, আর এদিকে ম্যানুয়েল বাড়িতে। সে একটা বড় টেবিলকে জানলার পাশে নিয়ে আসে। টেবিলের ওপর একটা শাড়ি রেখে তার উপর আয়রন রাখে, সুইচ অন করে দেয়। ইচ্ছা করে আয়রনটিকে রেখেই সে পার্টিতে চলে আসে। পার্টিতে প্রিয়ার কেক কাটা হতেই দেখা যায় ম্যানুয়েলের বাড়িতে আগুন লেগে গেছে।
সবাই মিলে কোনো মতে আগুন নিভিয়ে দেখে মাঝি বাড়িতেই নেই। পুলিশ এসে তদন্ত করা শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর রেলওয়ে স্টেশনের কাছে পুলিশ মাঝিকে খুঁজে পায়। মাকে বাড়িতে ফিরিয়ে আনার পর কলোনির সকলে ম্যানুয়েলকে বলতে থাকে তার মাকে এভাবে ছাড়াটা উচিত হবে না, একটা হোম নার্সের প্রয়োজন আছে। অ্যান্থনি বলে, আমার কাছে একজন নার্সের নাম্বার আছে, খুব ভালো, তবে নাম্বারটা বাড়িতে পুরনো ফোনে রয়েছে। ম্যানুয়েলের শান্ত নম্র ব্যবহারে কলোনির সবাই তাকে বেশ পছন্দ করত, কিন্তু প্রিয়ার কেমন একটা সন্দেহ লাগতো। তার মনে হতো কিছু না কিছু গন্ডগোল এখানে আছেই। প্রিয়া লক্ষ্য করত মা ডেইলি রুটিনের কাজগুলো খুব ভালোভাবে করে, যেমন বাইরের চপ্পল বাইরেই রাখা, জল ভরে গেলে মোটর বন্ধ করা। একজন অ্যালজাইমার রোগীর এত কিছু মনে রাখে কি করে? প্রিয়া ইন্টারনেটে অ্যালজাইমার পেশেন্ট সম্পর্কে সার্চ করে জানতে পারে রোগী ধীরে ধীরে সমস্ত স্মৃতি লোপ পাবে, কিন্তু তেমন কোনো মাঝির লক্ষণই নেই। ম্যানুয়েলও তার মঙ্গলবারের প্ল্যান নিয়ে এগোতে থাকে। সে স্টেপিকে বলে মঙ্গলবার সে বাড়িতে থাকতে পারবে না, তুমি যদি থাকতে পারো খুব ভালো হতো। স্টেপিও খুশি মনে রাজি হয়। এরপর ম্যানুয়েল তার আঙ্কেল ও কাজিন জনের কাছে আসে। জন তাকে একটি অজ্ঞান করার ওষুধ দেয় আর বলে এটা কোনো জুসের মধ্যে মিশিয়ে খাইয়ে দিতে। মঙ্গলবারের দিন সকাল সকাল ম্যানুয়েল ম্যাঙ্গো জুস তৈরি করে রেখে দেয়। কাজে যাওয়ার আগে স্টেপিকে বলে টেবিলের উপর জুস রাখা আছে, ঠিক 11টার সময় মাকে খাইয়ে দিও। ম্যানুয়েল চলে যায়। 11টা বাজলে স্টেপি জুস গ্লাসে ঢেলে মাকে দেয় জুস খাওয়ার জন্য, কিন্তু মা জুস খেতে চায় না। তাই স্টেপি ম্যানুয়েলকে ফোন করে। ম্যানুয়েল স্টেপিকে একটু সাইডে আসতে বলে। স্টেপি সাইডে আসে। ম্যানুয়েল বলে মা অসুস্থতার জন্য কাউকেই বিশ্বাস করে না, তাই তুমি আগে মায়ের সামনে জুস খাও, দেখবে মাও সেটা খেয়ে নেবে। স্টেপিও তাই করে। সে আগে মাঝির সামনে জুস খায়, তারপর মাঝিকে দেয়। পর মাঝিও জুস খেয়ে নেয়। এদিকে রয় আঙ্কেল গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। ম্যানুয়েল আঙ্কেলকে জানিয়ে দেয় জুস খাওয়া হয়ে গেছে, মিনিমাম 20 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বে। আঙ্কেল হঠাৎ দেখতে পায় প্রিয়া ম্যানুয়েলের বাড়িতে যাচ্ছে। আঙ্কেল ফোন করে সেটা ম্যানুয়েলকে জানিয়ে দেয়। ম্যানুয়েল তো অস্থির হয়ে পড়ে। 15-20 মিনিটের মধ্যে জুস খেয়ে ঘুম আসবে, যে করেই হোক প্রিয়াকে সেখান থেকে বের করার প্ল্যান করতে থাকে। প্রিয়া আয়রন দেওয়ার বাহানাতে মাঝির কাছে যায়, বিভিন্ন রকম কথা বলে জানতে চায় সেদিন কি হয়েছিল। স্টেফি প্রিয়াকে জুস এনে দেয়। প্রিয়াও জুস খেয়ে নেয়। এদিকে ম্যানুয়েল অ্যান্থনিকে ফোন করে। ম্যানুয়েল বলে তোমার কাছে যে দেখাশোনা করার জন্য নার্সের নাম্বার ছিল সেটা দাও এক্ষুনি। ম্যানুয়েল জানতো সেটা অ্যান্থনির বাড়িতে পুরনো ফোনে আছে, তাই ইচ্ছে করেই সে চাইলো। অ্যান্থনিও প্রিয়াকে ফোন করে নার্সের নাম্বার নেওয়ার জন্য। বাধ্য হয়ে প্রিয়া বাড়ি যায় ও অ্যান্থনির পুরনো ফোন থেকে নার্সের ফোন নাম্বার দেয়। কিছুক্ষণ পর দেখা যায় স্টেফি সোফাতেই ঘুমিয়ে পড়েছে আর মাঝিকে নিয়ে আঙ্কেল গাড়ি করে চলে যাচ্ছে। আবার পুলিশ খোঁজ করতে শুরু করে। তারা রেল লাইনের পাশে একটি লাশ পায়, তবে সেটা মাঝির নয়। এদিকে মায়ের নিখোঁজ হবার কথা শুনে ম্যানুয়েলের বোন ডায়না নিউজিল্যান্ড থেকে বাড়িতে আসে। পুলিশ চারিদিকে খোঁজ করতে শুরু করে। বেশ কয়েকদিন কাটলেও মাঝির কোনো খোঁজ পাওয়া যায় না। এদিকে প্রিয়া সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তার মনে হতে থাকে এটা ম্যানুয়েল প্ল্যান করেছে, আর সে এই প্ল্যানে একা নয়। একদিন ম্যানুয়েলের বাড়িতে সবাই প্রে করছিল মাঝির জন্য, যাতে মাঝি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। ডায়না বাইরে ফোনে কারোর সাথে কথা বলছিল। প্রিয়া ডায়নার সাথে কথা বলে, তার কন্ট্যাক্ট নাম্বার নেয়। ডায়নার কাজ থাকায় সে নিউজিল্যান্ডে ফিরে যায়। ম্যানুয়েল তাকে এয়ারপোর্টে ছাড়তে যায়। রাতের বেলায় প্রিয়া কোনো কিছু শব্দ পেয়ে রান্নাঘরের জানালাতে যায়। হঠাৎ একটুখানি ম্যানুয়েলের বাড়ির দোতলার ওপরে এক জানলায় মাঝির মুখ দেখে। প্রিয়া হঠাৎ দেখে খানিকটা চমকে যায়। সে অ্যান্থনিকে ডাকতে থাকে, ততক্ষণে রুমের লাইট বন্ধ হয়ে গেছে। তারা ভাবে হয়তো মাঝিকে পাওয়া গেছে। সকালবেলা অ্যান্থনি ম্যানুয়েলকে ফোন করে। সে জানিয়ে দেয় এখনো পর্যন্ত মা মিসিং। প্রিয়ার মনের সন্দেহ তখনও কমে না। তার চোখ এতটা ভুল দেখতে পারে না। সন্ধ্যার সময় প্রিয়া খাবার তৈরি করছিল, তখনই ম্যানুয়েলকে সে বাইরে যেতে দেখে। সাথে সাথে প্রিয়া সুলুকে ফোন করে বলে তুমি ব্যালকনি থেকে নজর রাখো, ম্যানুয়েল আসলে আমাকে বলবে, আমি গিয়ে দেখতে চাই মাঝি এসেছে কিনা। প্রিয়া যেহেতু দোতলার জানলায় মাঝিকে কালকে দেখেছিল, তাই সে দেওয়াল বেয়ে দোতলার জানলার কাছে যায়। জানলা দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু কালো কাঁচ থাকার কারণে প্রিয়া ভেতরের কিছুই দেখতে পাচ্ছিল না। রুমের ভেতরে জন একটা অদ্ভুত পোশাক ও মাস্ক পরে প্রিয়াকে জানলার পাশে দেখে চমকে যায়। কিছুক্ষণ পর বুঝতে পারে ভেতরে কিছুই দেখা যায় না। জন সাথে সাথে ম্যানুয়েলকে ফোন করে বলে প্রিয়া জানলার বাইরে দেখতে এসেছে।
ম্যানুয়ালও গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দেয়। জন যে রুমে ছিল সেই রুমটা একটু অন্যরকম, গোটা রুমটায় প্লাস্টিকে ঢাকা। ম্যানুয়াল গাড়ি নিয়ে কলোনিতে ঢুকে পড়েছে। দেখতে পেয়ে সুলু ফোনে প্রিয়াকে বলে দেয়। প্রিয়া তাড়াতাড়ি করে লাফ দিয়ে নিচে এসে নিজের বাড়ির দিকে দৌড়ে আসে। প্রাচীরের কাছে পৌঁছাতেই ম্যানুয়াল পেছন থেকে ডাকে। প্রিয়া অপ্রস্তুত হয়ে বলে, আমি ভেবেছিলাম মাঝি চলে এসেছে। ম্যানুয়াল রাগ চেপে মুখে শয়তানি হাসি নিয়ে বলে, না বলে কারুর বাড়িতে উকি মারাটা ঠিক কাজ নয়। মাঝিকে পাওয়া গেলে আমি সবচেয়ে আগে তোমাকেই খবর দেব। ম্যানুয়াল এসে বাড়ির বাইরের দেওয়ালে দেখতে পায় পাইপ লিক করেছে, দেওয়ালে লাল রং। বাড়ির ভেতরে গিয়ে জনের উপর রাগ দেখাতে থাকে আর বলতে থাকে, এই প্ল্যানটি তোমার ছিল। বাইরের পাইপ লিক করেছে, কিছু যদি গন্ডগোল হয় সবাই ধরা পড়বো আমরা। তোমার কাজ তুমি তাড়াতাড়ি শেষ করো। জনও তাড়াতাড়ি করে তার কস্টিউম পরে ওয়াশরুমে যায়। দেখা যায় একটা বড় জলের ট্যাঙ্কের মধ্যে লাল রঙের লিকুইড ভরা ছিল। জন সেই ট্যাঙ্ক থেকে লাল রঙের লিকুইডটি কোমোটে ফেলে ফ্ল্যাশ করছে। দেখে বোঝাই যাচ্ছে তারা কাউকে মেরে ফেলেছে আর অ্যাসিডে মিশিয়ে বডিকে লিকুইড বানিয়েছে। এখন সেই লিকুইডকে ডিসপোজ করছে। এদিকে প্রিয়া ডায়নাকে মেসেজ করে, তুমি কি নিউজিল্যান্ডে পৌঁছে গেছো? ডায়নাও অ্যান্সার দেয়, আমি পৌঁছে গেছি। প্রিয়া ডায়নাকে এখানকার পরিস্থিতি ভয়েস মেসেজে পাঠায়, কিন্তু ডায়না সেরকম কোনো পাত্তা দেয় না। এরপর মধ্যরাতে আসমা জানলা দিয়ে দেখতে পায় ম্যানুয়াল দেওয়ালে কয়েকটি বস্তা এনে রাখছে। সাথে সাথে প্রিয়াকে ফোন করে। প্রিয়া বাড়ি থেকে উকি ঝুঁকি মেরে দেখে ম্যানুয়াল কি করছে, কিন্তু ঠিক বুঝতে পারে না। সকালবেলা ফোনের নোটিফিকেশনে ম্যানুয়ালের ঘুম ভাঙে। মেসেজ দেখে তাড়াতাড়ি করে জনের কাছে এসে বলে, আমাদের তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, ওই নিউজিল্যান্ড বালি আসছে। ভয় পেয়ে জনও তাড়াতাড়ি করে তার কাজ শেষ করে। কাজ শেষ করে প্লাস্টিকগুলো প্যাকিং করে তারা শিফট করতে থাকে। বাড়িতে সুগন্ধি ধূপ ও রুম স্প্রে দিতে থাকে যাতে কোনো গন্ধ না পাওয়া যায়। এদিকে সুলু, আসমা ও প্রিয়া মিলে প্ল্যান করতে থাকে, ওই বস্তাগুলো কেন রাতে রাখলো, কি বা আছে ওই বস্তাতে, এটা দেখতেই হবে। হঠাৎ প্রিয়া দেখতে পায় ম্যানুয়াল গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। এই সুযোগে প্ল্যান মতো আসমা ও সুলু ম্যানুয়ালের বাড়িতে আসে। আসমা বাড়ির কলিং বেল বাজায় আর সুলু গিয়ে বস্তা সরাতে থাকে কি আছে দেখার জন্য। বস্তা সরিয়ে দেখতে পায় দেওয়ালে নতুন প্রিন্ট করা। ফোনে প্রিয়াকে বলায় প্রিয়া বলে, দেওয়ালে কিছু দিয়ে রং ওঠাও। কথা মতো সুলুও একটি পাথর নিয়ে ঘষে দেখতে পায় নতুন রং করা প্রিন্টের নিচে লাল রং। এদিকে তো আসমার কলিং বেলের শব্দে বিরক্ত হয়ে জন দরজা খোলে। দুজনে কোনো মতে যা তা বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। প্রিয়ার মনে সন্দেহ হয়, তাহলে কি ম্যানুয়াল মাঝিকে মেরে ফেলেছে? তখনই অ্যান্থনি ফোন করে প্রিয়াকে বলে, মাঝিকে পাওয়া গেছে, একটি বৃদ্ধাশ্রমে ছিল এতদিন। ম্যানুয়াল কিছুক্ষণ পরেই মাঝিকে নিয়ে আসছে। ম্যানুয়াল জানিয়ে দেয় মাঝিকে নিয়ে তারা এখান থেকে চলে যাবে। কলোনির সবাই ম্যানুয়ালকে বিশ্বাস করলেও প্রিয়া তখনও তাকে বিশ্বাস করছিল না। ডায়নাকে মেসেজ করে বলে, আমি তোমার সাথে ফোনে কথা বলতে চাই। ডায়না কোনো উত্তরই দেয় না। প্রিয়া ফোন করতে থাকে, কিন্তু ডায়না ফোনও তোলে না। প্রিয়ার সন্দেহ আরো বাড়তে থাকে। হঠাৎ করে ডায়নার কি হয়ে গেল? প্রিয়া ডায়নার ইনস্টাগ্রাম প্রোফাইল চেক করে। সেখানে ডায়নার ফ্রেন্ড অদিতির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। আর এদিকে দেখা যায় ডায়নার ফোন ম্যানুয়ালের হাতে। মানে ডায়নার হয়ে প্রিয়ার সাথে মেসেজ করতো ম্যানুয়াল। তাহলে কি সেই রক্তটা ডায়নার? অদিতি নিউজিল্যান্ড থেকে ইন্ডিয়াতে আসে। রাস্তায় ম্যানুয়াল অদিতিকে গাড়িতে নেয়। অদিতি ডায়নার সাথে দেখা করতে চায়, কিন্তু ম্যানুয়াল বলে, ডায়না তো তোমার সাথে দেখা করতে চায় না। ম্যানুয়াল অদিতিকে ফিরে যাবার জন্য বলে, কিন্তু অদিতি বারবার বলতেই থাকে সে ডায়নার সাথে দেখা করবেই। ম্যানুয়াল গাড়ি সাইড করে আঙ্কেলকে ফোন করে। আঙ্কেল ফোনটা মাঝিকে দেয়। এখন দেখে মনে হচ্ছে মাঝি একেবারেই সুস্থ। এদের প্ল্যানের একটা বড় অংশ হলো মাঝি। মাঝি ম্যানুয়ালকে বলে, অদিতি ডায়নার সাথে দেখা করতে চায়, পাঠিয়ে দাও ওকে ডায়নার কাছে। আসলে নিউজিল্যান্ডে অদিতি ও ডায়না দুজন দুজনকে ভালোবেসে একসাথে থাকতো। তারা একটা ছোট্ট মেয়েকেও অ্যাডাপ্ট করেছিল। কিন্তু এদিকে ইন্ডিয়াতে মাঝি, ম্যানুয়াল, তাদের পরিবারের এটা কেউই মেনে নেয়নি। সমাজে মান সম্মান হারানোর ভয়ে ডায়নাকে একেবারেই মেরে ফেলার প্ল্যান করে। তাই সবাই প্ল্যান করে ডায়নাকে মারার। মাঝি অসুস্থতার নাটক করে ভিডিও বানিয়ে ডায়নাকে পাঠায়। মায়ের অসুস্থতার কথা শুনে ডায়না
ডায়নাও বাড়িতে আসে, কিন্তু এদিকে তো ম্যানুয়েলরা পুরো প্ল্যান করেই রেখেছিল। মাজির সামনেই সেই রাতে ডায়নাকে মেরে ফেলে। সেদিনই প্রিয়া মাজিকে জানলার পাশে দেখেছিল। বর্তমান সময়ে ম্যানুয়েল যখন মাজির সাথে কথা বলছিল, এদিকে প্রিয়া অদিতির সাথে কন্ট্যাক্ট করে। দুজনে ফোন নাম্বার এক্সচেঞ্জ করে। অদিতি প্রিয়াকে বলে, আমি ডায়নার সাথে দেখা করতে এসেছি। প্রিয়া বলে, ডায়না তো নিউজিল্যান্ডে ফিরে গেছে। প্রিয়া যতটা পারে এখানকার ঘটনা অদিতিকে বলে আর এখান থেকে পালাতে বলে, কিন্তু ততক্ষণে ম্যানুয়েল গাড়িতে এসে অদিতিকে অজ্ঞান করে গাড়ি করে নিয়ে চলে যায়। প্রিয়া বুঝতে পারে অদিতি বিপদে আছে, তাই তাড়াতাড়ি করে ম্যানুয়েলের বেকারির দোকানে আসে। সারাদিন অপেক্ষার পরেও কাউকেই দেখতে পায় না। সন্ধ্যায় বিল পেমেন্ট করার সময় দেখতে পায় ম্যানুয়েলের আরেকটি বেকারির দোকান কিছুদিন পরেই ওপেন করবে। প্রিয়া তাড়াতাড়ি করে তার গাড়ি নিয়ে নতুন বেকারির দোকানের সামনে যায়। তখনই এক ডক্টর বন্ধুর ফোন আসে। আজকে সকালে বাড়ি থেকে বেরোনোর সময় প্রিয়া ম্যানুয়েলের বাড়ির পেছনে যায়। সেই নতুন প্রিন্ট করা জায়গা থেকে খানিকটা দেওয়াল খুঁড়ে স্যাম্পেল নিয়ে ল্যাবে টেস্ট করতে দেয়। ডক্টর বন্ধুটি বলে, সকালে যে তুমি স্যাম্পেল দিয়েছিলে সেটা অ্যাসিডের সাথে হিউম্যান টিস্যুর মিক্স পাওয়া গেছে। তাড়াতাড়ি করে তুমি পুলিশকে জানিয়ে দাও। প্রিয়া পুলিশকে ফোন করে আসতে বলে, তারপর নিজেই বেকারির ভিতর যাবার চেষ্টা করে। দরজা বন্ধ থাকায় পেছনের দেওয়াল দিয়ে কোনো মতে অ্যাডজাস্ট ফ্যানের ফাঁক দিয়ে দেখে নিজেই চমকে ওঠে। ভেতরে অদিতিকে টেবিলে শুইয়ে রেখেছে। পাশে দাঁড়িয়ে ম্যানুয়েল ও জন তাকে মারার জন্য তৈরি হচ্ছে। প্রিয়া সেখান থেকে পালাতে গিয়ে কিছু একটা পড়ে যায়। সেটার শব্দে ম্যানুয়েল ও জন অ্যালার্ট হয়ে যায়। প্রিয়া দৌড়ে গিয়ে গাড়িতে বসে। ম্যানুয়েল রড দিয়ে গাড়ির ওপর উঠে গাড়ির সামনের কাঁচ ভেঙে ফেলে, কিন্তু প্রিয়া অনেক সাহস নিয়ে গাড়ি ফুল স্পিড দিয়ে সামনে এগিয়ে গিয়ে বেকারির দরজায় ভেঙে ফেলে। ম্যানুয়েল ও জনের বেশ আঘাত লাগে। প্রিয়ারও হাত কেটে যায়। গাড়ি থেকে বেরিয়ে সে অদিতিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর দেখতে পায় অদিতিকে তারা ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখেছে। প্রিয়া অদিতিকে বাইরে বের করে। ম্যানুয়েলের ফোনে তখন মাজির ফোন আসে। ফোন ধরে প্রিয়া বলে, আমাকে চিনতে পারছেন তো মাজি? না পারলে এখন থেকে সব সময় আমাকে মনে থাকবে। এরপর দেখা যায় পুলিশ মাজি, ম্যানুয়েল, জন ও আঙ্কেল সবাইকে অ্যারেস্ট করেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় তারা চারজন মিলেই এই প্ল্যান করছিল। তারা ভেবেছিল এই কলোনির লোকজন খুব সাদাসিধে ও বোকা প্রকৃতির, তাই হয়তো কেউ তাদের বুঝতেও পারবে না। কিন্তু তারা জানতো না এখানে প্রিয়া নামক একটি গোয়েন্দা গিন্নি লুকিয়ে আছে। মুভিটি এখানেই শেষ হয়। তবে একটি প্রশ্ন মনেই থেকে যায়, শুধুমাত্র মান সম্মান বাঁচানোর জন্য কি এত কিছু করার দরকার ছিল? আপনাদের কি মনে হয়?